সুগম হবে। জনাব বদিউল আলম মজুমদার, আপনার এই সুপারিশমালা দেখে বা আপনাদের এই সুপারিশমালা দেখে ভবিষ্যতে কেউ এই প্রশ্ন করবে না তো যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন ছাত্ররা তাদের কথা আপনারা বেশি শুনেছেন? যেমন দর্শকদের মধ্যে একটা অংশ বলছেন যে 21 বছর বয়স সীমা যে করা, মানে রাজনীতিতে আসার জন্য বা এমপি নির্বাচন করার জন্য বা এই প্রস্তাব যে করা, এটাও আসলে একটা বিশেষ গ্রুপের পরামর্শেই এটা করা হচ্ছে কিনা? তা আমি এই প্রস্তাবটা কিন্তু আমাদের সুপারিশমালায় নেই। আপনি লক্ষ্য করবেন, এটা হলো সংবিধান সংশোধন কমিশন, আপনি তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আর আমি একটা কথা সুস্পষ্ট করতে চাই, আমরা যে সুপারিশমালাগুলো প্রস্তুত করেছি এতে কারো কোনো প্রভাব ছিল না। আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে আমাদের বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করে এবং ব্যাপক জনগোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে আমরা এগুলো প্রমাণ করেছি। সরকারের কিংবা কারোই কোনো রকম প্রভাব ছিল না, আমি এটা সুস্পষ্টভাবে বলতে চাই। এবং আমি আরো বলতে চাই, আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি জীবনে বহু কিছু করেছি। আপনি যেই দেশে আছেন সেই দেশেও আমি শিক্ষকতা করেছি লম্বা সময়, আমি নেসাতে কাজ করেছি, আমি আরো বহু কিছু করেছি। কিন্তু এই কাজটা ছিল এই কমিশনের প্রধান হওয়া, এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট। এবং এই অ্যাসাইনমেন্টটা, কারণ এটা খুব কম লোকের জীবনে ভাগ্য জুটে যে একটা জাতির নির্বাচন ব্যবস্থাকে পরিচালিত করা, একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করা। এটা আমি তো মনে করি, এবং আমার কমিশনের সদস্যরাও, এটা তাদের জন্য একটা অভূতপূর্ব সুযোগ জীবনে, একটা বিরাট। তো আমরা সেইভাবেই এগুলো প্রণয়ন করার চেষ্টা করেছি এবং আমাদের ভবিষ্যৎ বংশধরদের কথা চিন্তা করে, যারা আমাদের যারা আত্মত্যাগ করেছে, যারা চরম আত্মত্যাগ করেছে, তাদের রক্ত যেন বৃথা না যায় সেই জন্যই আমরা করেছি। কারো স্বার্থ নয়, কারোর জন্য বিশেষ বিবেচনা নয়। ডেফিনেটলি আমি আপনাকে মানে চিনি বা ফলো করি, সেটা প্রায় 30 বছর ধরে। আমি দেখেছি যে আপনারা কত ভাবে রাজনৈতিক দলগুলোকে, আজকের বিএনপি, গতকালের আওয়ামী লীগ, তাদেরকে কত ভাবে কত কিছু আপনারা সাজেশন দিতে চেয়েছেন, সুপারিশ করেছেন, এবং কোনো একটা কথা শোনানো কত কঠিন, এটা মানে এটা আমি আপনার সাথে একদম একমত। আমি আরেকটা সুপারিশের প্রসঙ্গে আসি জনাব বদিউল আলম মজুমদার, যে দলের সদস্যদের চাঁদা ন্যূনতম 100 টাকা এবং কোনো ব্যক্তির কাছ থেকে অনুদান হিসাবে সর্বোচ্চ 50 লাখ টাকা নেওয়ার বিধান করা। এই যে সর্বোচ্চ 50 লাখ টাকা নেওয়ার বিধান করা বা সর্বনিম্ন 100 টাকা চাঁদার এটা বেঁধে দেওয়া, এইটা বিবেচনা করতে গিয়ে আপনাদের আসলে কি বিষয় আপনারা? আমাদের বিবেচনা হলো দলটা যাতে কারো যেন কুক্ষিগত না হয় এবং দলটাতে যেন আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হয়। এখন তো আমাদের রাজনীতিতে সবচেয়ে বড় সমস্যা হলো মনোনয়ন বাণিজ্য। কত টাকা, এটা অদৃশ্য ব্যয়, আমরা কেউ জানি না কত টাকা ব্যয় হয়, কত টাকার লেনদেন হয়। এবং এই জন্যই কিন্তু আমাদের সংসদ এবং ব্যবসায়ীদের করায়ত্ত। এই জন্যই আমাদের সংসদ সদস্যদের বিরুদ্ধে এত অভিযোগ। তো আমরা যে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক হইতে হবে, একই সাথে আর্থিকভাবে স্বচ্ছ হইতে হবে। এবং এটা 50 লাখ টাকা হইতে পারে, এটা 30 লাখ টাকা হইতে পারে, কিংবা আরো বেশি হইতে পারে। কিন্তু দলটা যেন কারো কুক্ষিগত না হয় এবং একই সাথে যেই অর্থই লেনদেন হয় এটা যেন ব্যাংকিং চ্যানেলে হয় এবং এটা যেন স্বচ্ছতার ভিত্তিতে ব্যয় হয় এবং এগুলো যেন তারা অডিটেড হিসাব নির্বাচন কমিশনে জমা দেয় এবং এগুলো যেন নির্বাচন কমিশনের নিরীক্ষণের সুযোগ হয়। তো আমি বারবার করে বলছি, একটা দল যদি গণতান্ত্রিক না হয়, দল যদি স্বচ্ছ না হয়, দল যদি দায়বদ্ধ না হয় এবং দল যদি সিন্ডিকেটের মতো আচরণ করে, যেটা অতীতে করেছে, তাহলে কিন্তু আমাদের যে অতীতের যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে, আমরা কেউ চাই না। এইটা কি আপনি চান যে শুধু মানে নিরীক্ষা বিভাগে এটা নিরীক্ষা করতে পারুক, নাকি পাবলিক ডকুমেন্ট হিসেবে এটা থেকে যাক, যে আমিও ওয়েবসাইটে দেখতে পাবো যে কে 50 লাখ টাকা চাঁদা বিএনপি বা জামাতকে বা আওয়ামী লীগকে দিল? আপনার এবং আপনার দর্শকদের জন্য আমি একটা তথ্য দিতে চাই। এই নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের হিসাব নিকাশ, অডিটেড হিসাব নিকাশ জমা দিতে হয় নির্বাচন কমিশনে বহু বছর আগে।
আমি এই সকল হিসাব নিকাশের তথ্য চেয়েছিলাম। নির্বাচন কমিশন আমাকে দিতে ব্যর্থ হয়েছে, তারা দেয় নাই, এগুলো বলেছে গোপন। আমি তথ্য কমিশনে গিয়েছি, তথ্য কমিশনও দেয় নাই, এগুলো গোপন তথ্য। শেষ পর্যন্ত আমি আদালতে গিয়েছিলাম এবং আদালতে রায় হয়েছে যে যে কোনো তথ্য যে কর্তৃপক্ষ, ওই যে তথ্য অধিকার আইনি কর্তৃপক্ষ মানে এই যে নির্বাচন কমিশনের মতো সরকারি অফিসগুলো এবং সরকারি কর্তৃপক্ষ, সরকারি প্রতিষ্ঠানগুলো, তাদের কাছে যেই তথ্য আছে সেগুলো পাবলিক ইনফরমেশন সাবজেক্ট টু ডিসক্লোজার। তো এগুলো তারা দিতে বাধ্য এবং যে কোনো ব্যক্তি এই তথ্য পেতে পারে। সো এগুলো অবশ্যই যে পাবলিক হইতে হবে। ওকে, তার মানে হচ্ছে যে আপনি তহবিল ব্যবস্থাপনায়, দলের তহবিল ব্যবস্থাপনায় মানে এখন স্বচ্ছতা নিশ্চিত করতে এটা যাতে একদম একটা ওপেন, বইটা যাতে ওপেন থাকে, নিরীক্ষিত আয় ও ব্যয়ের হিসাব, এটা একদমই আপনারা এটা বলতেছেন। ইন্টারেস্টিং, আপনারা সুপারিশ করতেছেন যে দলের সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য দলের 3 বছরের সদস্য পদ থাকা বাধ্যতামূলক করা। এখন যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল অথবা আমি আগামীকাল কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা করি, তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? যাদের দল 3 বছর ছিল না, অবশ্যই তাদের তো ওই 3 বছরের বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না। যারা নতুন দল তারা সেই বাধ্যবাধকতার আওতায় আসবে না, নতুন দল বাধ্যবাধকতা আসবে না। আপনারা একদম স্পেসিফিকলি বলতেছেন যে দলের লেজুর ভিত্তিক ছাত্র, শিক্ষক, শ্রমিক সংগঠন, ভাতৃপ্রতিম বা যে কোনো নামেই হোক না কেন না থাকার বিধান করা, এবং এইটার আরেকটা আছে যে কোনো নামেই হোক না কেন বিদেশে শাখা না থাকার বিধান করা। এই দুইটাই যদি একটু বলেন যে এটা কেন ক্ষতিকর, মানে ছাত্র, শিক্ষক, শ্রমিক সংগঠন কি ঘোষণা দিয়ে শ্রমিক লীগ শ্রমিক দল করবে না, মানে ছাত্রদের লীগ ছাত্র দল করবে না? ওকে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমি নিজে ছাত্র রাজনীতি করেছি। আমি 69-এর গণ আন্দোলনের সময় আমার সামান্য একটি ভূমিকা ছিল। আমি তখনকার ইকবাল হল, এখনকার জহুরুল হক হলের আমি সাধারণ সম্পাদক ছিলাম। 69-এর গণ আন্দোলন পরিচালিত হয়েছে সেই হল থেকে। তা আমার বাস্তব অভিজ্ঞতা আছে। সেই সময় এক ধরনের ছাত্র রাজনীতি ছিল এবং আমি ব্যক্তিগতভাবে সেই ছাত্র রাজনীতির পক্ষে। কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, এটা ছাত্র রাজনীতি নয়, এটা হলো ছাত্রদেরকে ব্যবহারের রাজনীতি, ছাত্রদেরকে লাঠিয়াল হিসেবে ব্যবহারের রাজনীতি। এবং এই জন্যেই এই যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে বা পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে সকল অভিযোগ, আমরা এগুলোকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করেছি। এবং এটা আমাদের এই শিক্ষার মান, শিক্ষকদের রাজনীতি, ছাত্রদের রাজনীতি, এগুলো শিক্ষার মানে ধস নামার একটা বিরাট ভূমিকা পালন করেছে। এই ধরেন আপনি যে দেশে আছেন সেই দেশের সেই সব এই যে টেকনোলজি কোম্পানির এগুলো আমাদের প্রতিবেশী দেশের আইআইটিতে পড়া। আমাদের একটা আইআইটি আছে, আমাদের এরকম কোন একটা প্রতিষ্ঠান আছে? কোন একটা প্রতিষ্ঠান নাই। কারণ আমরা এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছি আমাদের দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে, এবং যার ফলে আমাদের সেই রকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে নাই। এবং তাই যে ছাত্রের কাজ হলো, প্রত্যেকের দায়িত্ব থাকে। ছাত্রদের দায়িত্ব হলো লেখাপড়া করা, ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া। এবং হ্যাঁ, দেশের ক্রান্তি লগ্নে তারাও নাগরিক হিসেবে তারাও তাদের ভূমিকা পালন করবে। কিন্তু ছাত্রদের মূল দায়িত্ব, কর্তব্য হলো তাদের যে সর্বোচ্চ বিকাশ, মেধা, সৃজনশীলতা, নেতৃত্ব, সবকিছু সর্বোচ্চ বিকাশ। রাজনীতির দায়িত্ব হলো রাজনীতিবিদ, তারা ছাত্রদের মধ্যে যদি কেউ রাজনীতি করতে চায় তারা রাজনৈতিক দলের অংশ হোক, কিন্তু লেজুর ভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করা। এবং বাই দি ওয়ে যেই সকল রাজনীতি হচ্ছে ছাত্র রাজনীতির নামে, সেগুলো কিন্তু দণ্ডবিধিতে দণ্ডযোগ্য অপরাধ। এবং এই আইন যদি প্রয়োগ করা হইতো বহু লোক জেলে থাকতো। আর যেই নৈরাজ্যমূলক ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছিল, এবং এটা তো কল্পনাও করা যায় না, আমাদের সময় আমরা কল্পনাও করতে পারি নাই। আর এই যে আরেকটা কারণ, এই যে ছাত্রদের এই যে বিস্ফোরণ, ছাত্রদের যে এই যে দলে দলে নেমে আসা, কারণ ছাত্রদের কোনো প্রতিকারের জায়গা ছিল না। শিক্ষকদের রাজনীতি, শিক্ষকদের দলবাজি, এগুলো কিন্তু এই যে একটা বিষময় পরিস্থিতি সৃষ্টি করেছে। এটা কোনো মুক্তবুদ্ধির চিন্তা। আপনি তো পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে, আমি পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, পড়িয়েছি, যে মুক্তবুদ্ধির চিন্তা, এই যে স্বাধীনভাবে ভাবা, তার কোনো সুযোগ নেই। তাই আমাদের এই আপনি আরেকটা জিনিস দেখবেন, আমি আরেকটা কথা বলে শেষ করি। আমি অনেকগুলো জনমত জরিপ দেখেছি।